আসসালামু আলাইকুম। আজ ২৯শে জুন ২০২৬ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক রহমানের দিল্লি সফরের জন্য যা করছে ভারত। অন্তর্বর্তী সরকারের গোপন তথ্য দিলেন ডক্টর ইউনূস। যুদ্ধ বন্ধ রেখে আবারও আলোচনায় সম্মত ইরান ও যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই দিল্লি সফরে যেতে পারেন, এরকম একটি ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বাংলাদেশের দিল্লি সমর্থিত ভিনদেশি আগ্রাসনবাদী মিডিয়াগুলো। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তারেক রহমানের চীন সফরের পরপরই যেন দিল্লিতে একটি সফর তিনি করেন, এ ব্যাপারে উদ্যোগী হয়েছে ভারতীয় দূতাবাস। দু একদিনের মধ্যেই ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। সাক্ষাতে তিনি তারেক রহমানকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছাপত্র তুলে দেবেন। তবে বিএনপির কূটনৈতিক একটি সূত্র জানাচ্ছে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারত সরকার বাংলাদেশকে চাপ প্রয়োগ করতেই তড়িঘড়ি করে সফরের আয়োজন করতে চায়। যদিও বিএনপি ক্ষমতায় আসার পরপরই ভারতের শীর্ষ পর্যায় থেকে প্রধানমন্ত্রীকে সপরিবারে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, অনুকূল পরিবেশের পাশাপাশি প্রয়োজন হলে ভারত সফরেও যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ এখন থেকে বিদেশি সফরের সিদ্ধান্ত নিজস্বভাবে নেবে। কোন দেশে কখন সফর করা হবে তা সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ ও দ্বিপক্ষীয় প্রয়োজনের উপর নির্ভর করবে। কাজেই তিন পরাশক্তির সঙ্গে ভারসাম্য রক্ষার্থে কোন দেশে কখন প্রধানমন্ত্রী সফর করবেন সে বিষয়ে বাংলাদেশই সিদ্ধান্ত নেবে। সূত্র জানিয়েছে, চীন, ভারত ও যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে। ভারত ঢাকায় একজন মন্ত্রী মর্যাদায় রাজনীতিককে ঢাকায় হাই কমিশনার হিসেবে পাঠালেও সম্পর্ক উন্নয়নের জন্য এখন পর্যন্ত দৃশ্যমান ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি। ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ২৫ জুন বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে বাংলাদেশিদের জন্য গত ২ বছর ধরে বন্ধ থাকা ভ্রমণ ভিসা চালুর ঘোষণা দেন। তবে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো হুমকি দিয়েছে, বাংলাদেশিরা ভারতে গেলে তাদেরকে হত্যা করা হবে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে সরকারের নেতৃত্ব নেয়ার জন্য রাজি করাতে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে ইউনূস সেন্টার এবং গ্রামীণ গ্রুপ আয়োজিত ১৬তম সোশ্যাল বিজনেস ডে এর সমাপনী দিনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই তথ্য জানান। সেদিনের ঘটনার স্মৃতিচারণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আসিফই সেই তরুণ যে আমাকে এই দায়িত্ব নিতে জোর করেছিল। ডক্টর ইউনূস জানান, শেখ হাসিনার পতনের সময় তিনি প্যারিস অলিম্পিকে অংশ নিতে ফ্রান্সে অবস্থান করছিলেন। আসিফ মাহমুদ তখন বারবার তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। শুরুতে ডক্টর ইউনূস আসিফের এই অনুরোধ ফিরিয়ে দেন। ডক্টর ইউনূস বলেন, আমি বারবার আসিফকে বলেছিলাম অন্য কাউকে খুঁজে নাও, আমি এই ধরনের কাজের জন্য উপযুক্ত নই, আমি শুধু সেই কাজগুলোই করি যা করতে আমি আনন্দ পাই। জবাবে আসিফ মাহমুদ তাকে বলেছিলেন, অনেক দেরি হয়ে যাচ্ছে, পুরো দেশ একটি সরকারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনি রাজি না হওয়ার কারণে ৩ দিন ধরে দেশে কোনো সরকার নেই। আসিফের এই কথার পর ডক্টর ইউনূস দায়িত্ব নিতে সম্মত হন। সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গেই আসিফ তাকে বলেন, যত দ্রুত সম্ভব বিমানের টিকিট কেটে চলে আসুন, প্রথম ফ্লাইটেই চলে আসুন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের আরেক শীর্ষ নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামেরও ভূয়সী প্রশংসা করেন ডক্টর ইউনূস। নাহিদকে ইঙ্গিত করে তিনি বলেন, সে কেবল একজন ব্যক্তি নয়, সে নিজেই একটি ইতিহাস। নিরাপত্তা বাহিনীর চরম দমন পীড়ন সত্ত্বেও নাহিদ ইসলাম যেভাবে ছাত্র আন্দোলন সফল করে সরকারের পতন ঘটিয়েছেন তার কৃতিত্ব দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, তারা সব ধরনের চেষ্টা করেছিল, মানুষ হত্যা করেছে, তাদের সহকর্মী ও শিক্ষার্থীদের হত্যা করেছে। ৩ সপ্তাহে রাজপথে ১,৪০০ মানুষ প্রাণ হারিয়েছে, তারা সেখানেই ছিল এবং নাহিদ ইসলাম সবার সামনে। জানাবো মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রযুক্তির ড্রোন এখন ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি কৌশল কাজে লাগিয়ে হিজবুল্লাহ এমন কিছু সস্তা ও নিখুঁত ড্রোন ব্যবহার করছে যা ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিচ্ছে। ফাইবার অপটিক প্রযুক্তি এই ড্রোনগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হওয়ায় একের পর এক ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আঘাত হানছে, মারা যাচ্ছেন সেনারা।
এই নতুন প্রযুক্তিগত হুমকি রুখতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী ও বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের আকাশে এখন এক ধরনের ছোট ছোট ড্রোন উঠতে দেখা যায়। এগুলো কোনো রাডারে ধরা পড়ে না। ড্রোনগুলোর ক্যামেরায় দেখা গেছে এগুলো উড়ে এসে খুব নিখুঁতভাবে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্কের দুর্বল জায়গায় আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় কিংবা অসতর্ক সেনাদের ওপর গিয়ে আছড়ে পড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহর এই বিশেষ FPV ফার্স্ট পারসন ভিউ ড্রোনগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রধান অস্ত্র হয়ে উঠেছে। গত মার্চ মাসে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহর ড্রোনে অন্তত 12 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, যা লেবাননে মোট ইসরায়েলি সেনা নিহতের 1/3। এই ড্রোনগুলো আকারে একটি ডিনারের প্লেটের চেয়ে বড় নয়, কিন্তু এর কার্যকারিতা মারাত্মক। এগুলো চালকের সঙ্গে কোনো রেডিও তরঙ্গের মাধ্যমে যুক্ত থাকে না, বরং ড্রোনের পেছনে থাকা একটি রিল থেকে মাইলের পর মাইল লম্বা চিকন ফাইবার অপটিক তারের মাধ্যমে যুক্ত থাকে। ড্রোনগুলো কোনো রেডিও সিগন্যাল ছড়ায় না। এ কারণে এগুলো শনাক্ত করা যেমন কঠিন, তেমনি ইলেকট্রনিক যুদ্ধ পদ্ধতি ব্যবহার করে জ্যাম করাও অসম্ভব। বিপদ সামলাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখন যুদ্ধক্ষেত্রে লাখ লাখ বর্গ মিটারের বিশেষ জাল ব্যবহার করছে, যেন ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই জালে আটকে যায়। পাশাপাশি সেনাদের শর্টগান ও বিশেষ ধরনের গুলি দেওয়া হয়েছে, যেন খুব কাছ থেকে ড্রোনগুলোকে গুলি করে নামানো যায়। কিন্তু সমস্যা হলো, ড্রোনগুলো ধেয়ে আসার খবর সেনারা আগে থেকে জানতে পারছেন না। IDF এই ড্রোনগুলো শনাক্ত করার কোনো প্রযুক্তি বানাতে পেরেছে কিনা তা এখনও জানায়নি। তবে তারা দেশের নামকরা প্রযুক্তি ও প্রতিরক্ষা কোম্পানিগুলোর কাছে সাহায্য চেয়েছে। গত মাসে এ নিয়ে সামরিক কর্মকর্তা ও প্রযুক্তিবিদদের একটি জরুরি বৈঠকও হয়েছে। সেখানে এমন কিছু সেন্সর ও সফটওয়্যার নিয়ে আলোচনা হয়েছে যা রেডিও তরঙ্গ ছাড়াই ড্রোন শনাক্ত করতে পারবে এবং আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করতে পারবে। ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের গভর্নর মিকি শেরিল। সেই সঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধ করে ট্রাম্প প্রশাসন আসলে কি অর্জন করেছে সে বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ডেমোক্র্যাট এই গভর্নর লিখেছেন, প্রশাসনের লক্ষ্য বারবার বদলে গেছে। যুদ্ধের খরচও অনেক বেড়েছে। আমেরিকাকে আরও নিরাপদ করতে ট্রাম্প প্রশাসন আসলে কি অর্জন করেছে সে বিষয়ে জনগণ পরিষ্কার ব্যাখ্যা পাওয়ার অধিকার রাখে। শেরিল বলেন, ট্রাম্প কখনো বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করাই লক্ষ্য, কখনো বলেছেন পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, আবার কখনো সরকার পরিবর্তন বা হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করাকে লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন। তার ভাষায়, এখন পর্যন্ত তিনি এসব লক্ষ্যগুলোর একটিও অর্জন করতে পারেননি। তিনি আরো উল্লেখ করেন, যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ছিল। দুদিন ধরে পরস্পরকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালানোর পর অবশেষে সহিংসতা বন্ধ করে ফের আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস। কাতারের রাজধানী দোহায় আগামীকাল মঙ্গলবার থেকে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হবে বলে উল্লেখ করে অ্যাক্সিওসকে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে উল্লেখিত পয়েন্টগুলো নিয়ে আলোচনা হবে। উভয় পক্ষই বর্তমানে শান্ত আছে এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো মুক্তভাবে চলাচলে কোনো বাধা নেই। গত 25 জুন বৃহস্পতিবার গভীর রাতে হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজকে লক্ষ্য করে ইরানের নৌবাহিনী হামলা করার কয়েক ঘন্টার মধ্যে দেশটির ড্রোন ক্ষেপণাস্ত্রের ডিপো এবং রাডার সিস্টেমে পাল্টা হামলা চালায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। এরপর প্রায় 2 দিনে পরস্পরকে লক্ষ্য করে দফায় দফায় হামলা করে সেন্টকম এবং ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। সেন্টকমের হামলার জবাব দিতে কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করেছিল IRGC। তবে ইরানের হামলায় এই দুই দেশের মার্কিন ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে অ্যাক্সিওসকে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। কুয়েত এবং বাহরাইনের সেনাবাহিনীর পক্ষ থেকেও পৃথক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ধ্বংস করে ফেলা হয়েছে।
কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার পর 27 জুন ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির মাধ্যমে আইআরজিসি ঘোষণা করেছিল গত 25 জুন ইরানে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং তার ফলাফল মার্কিন বাহিনীকে ভুগতে হবে। সামনের দিনগুলোতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে নরক নেমে আসবে। আইআরজিসির এই ঘোষণার কয়েক ঘন্টা পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, আমরা খুব সফলভাবে ইরানে সামরিক অভিযান শুরু করেছিলাম, এখন তা স্থগিত আছে, কিন্তু এমন মুহূর্ত যে কোনো সময় আসতে পারে যখন আমরা আর যৌক্তিক আচরণ করব না। আর সত্যি যদি এমন মুহূর্ত আসে তাহলে পৃথিবীর মানচিত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরান নামে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পোস্টের পর সংঘাত বন্ধ করে আলোচনায় বসতে সায় দেয় ইরান। চলতি বছর ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের ওপর ইরানি সাইবার হামলার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। ইসরায়েলের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টর জেনারেল ইএসি কারাদি জার্মান সংবাদপত্র ড্রাই ওয়েল্টকে জানিয়েছেন, 2025 সালের জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের সময় দেশটির কর্তৃপক্ষ প্রায় 1600টি বৈরী সাইবার আক্রমণ বা ঘটনা নথিভুক্ত করেছিল। তিনি ওই পত্রিকাকে আরও বলেন, 2026 সালের একই মাসে এই সাইবার হামলার সংখ্যা লাফিয়ে বেড়ে 4800-তে দাঁড়িয়েছে। জার্মান ভাষায় দেয়া ওই সাক্ষাৎকারে কারাদি বলেন, কিছু গ্রুপ বা দল সাইবার হামলায় অত্যন্ত দক্ষ, আমরা তাদের মোকাবিলা করতে পারি, তবে আমাদের বিষয়টিকে গুরুত্ব সহকারে নিতে হবে। প্রচলিত বা বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো সাইবার জগতে কোনো যুদ্ধবিরতি নেই। কারাদি বলেন, এই সাইবার হামলাগুলো ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেন্দ্রীয় সংস্থা, ছোট ও মাঝারি আকারের কোম্পানি এবং জনগণের ব্যবহৃত সিস্টেমগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। ছোট প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইন বিষয়ক এবং অ্যাকাউন্টিং বা হিসাব রক্ষণ ফার্মগুলো আক্রান্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এখন পর্যন্ত এবং আশা করি পরিস্থিতি এমনই থাকবে, আমরা গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতের ওপর চালানো সাইবার হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে তিনি বলেন, যেসব কোম্পানির সিস্টেমে সহজে প্রবেশ করা বা হ্যাক করা সম্ভব ছিল, শেষ পর্যন্ত তাদের কম্পিউটার সিস্টেমের ডেটা বা তথ্য পুরোপুরি মুছে দেওয়া হয়েছে। ইরান সাধারণত অন্য দেশের বিরুদ্ধে হ্যাকিং অভিযান বা সাইবার হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে থাকে। একই সাথে তারা নিজেদের উপর সাইবার হামলা চালানো হচ্ছে বলেও রিপোর্ট করে। জানাবো খেলার খবর। এবার আর্জেন্টিনাকে অভিশাপ দিলেন ঘানার জনপ্রিয় ওঝা নানা কোয়াকু বানসাম। আলোচিত এই ঝাড়ফুঁক ডাক্তারের ভবিষ্যৎবাণী বিশ্বকাপের শেষ 32 থেকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায় করবে টুর্নামেন্টের নবাগত কেপ ভার্দে, আর বিশ্বকাপ জিতবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। গ্রুপ পর্বে ঘানার ম্যাচের আগে হ্যারি কেইনকে অভিশাপ দিয়ে আলোচনায় এসেছিলেন নানা কোয়াকু। তার অভিশাপ কাজে লেগে যায়, গোল পাননি কেইন। ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করে ইংল্যান্ড। এরপর থেকেই আলোচনায় ঘানার এই ঝাড়ফুঁক ডাক্তার, বাংলাদেশে যাকে বলে কবিরাজ, পীর ফকির, তান্ত্রিক বা ওঝা, সেই নানা কোয়াকু এবার অভিশাপ দিলেন আর্জেন্টিনাকে। যদিও অনেকেই জাদুবিদ্যায় বিশ্বাস করেন না, তবুও ইংল্যান্ডের বিপক্ষে অভিশাপ কার্যকর হয়েছে বলে মনে করেন অনেকে। ঘানা ও ইংল্যান্ডের ম্যাচের আগে বনসাম ঘোষণা করেছিলেন তিনি হ্যারি কেইনকে গোল করতে দেবেন না। ফলাফল গোলশূন্য ড্র, আর কেইন মিস করেছিলেন কয়েকটি সহজ সুযোগ। ম্যাচ শেষে বনসাম বলেন তিনি অভিশাপ তুলে নিয়েছেন। তিনি আরও যোগ করেন, হ্যারি কেইন আমার শত্রু নয়, আমার একটি সন্তান আছে যার নাম আমি শিগগিরই হ্যারি কেইন রাখব। নানা কোয়াকু বনসাম এক সাক্ষাৎকারে বলেছেন, কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করবে। গ্রুপ পর্বে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরোপ সেরা স্পেনকে রুখে দিয়ে বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে কেপ ভার্দে। আটলান্টিক মহাসাগরের 5 লাখ জনগোষ্ঠীর দেশটি শেষ ম্যাচেও সৌদি আরবকে রুখে দিয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে শেষ 32-এর টিকিট নিশ্চিত করে। নানা কোয়াকু বনসামের মতে ফিফা বিশ্বকাপ 2026 জিতবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এটি তাঁর সবচেয়ে সাহসী ভবিষ্যৎবাণী। তিনি বলেন, এই বিশ্বকাপ পর্তুগাল ও ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য, তারা জিতবে। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকের পরামর্শটি খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় জরুরি সেবা 999 অর্থাৎ 999 নম্বরে ফোন করে আপনি তাৎক্ষণিক কোনো ঘটনা জানাতে পারেন। এটা পুলিশ দপ্তর কর্তৃক পরিচালিত একটি সেবা।
এই সেবা পাওয়ার ক্ষেত্রে আমরা এর পরিসংখ্যান যদি লক্ষ্য করি, দেখব যে ইতিবাচক একটা বিষয় রয়েছে। 100 জনের মধ্যে 60 থেকে 70 জনই বলেছেন যে জাতীয় জরুরি সেবায় কল করে আমরা যথাযথ সেবা পেয়েছি। হঠাৎ করে আপনি কোনো দুর্ঘটনার মুখে পড়লেন, কোনো অন্যায় দেখলেন, অসঙ্গতি আপনার সামনে ঘটল, তখন আপনি 999 এই নম্বরে ফোন করে বিস্তারিত ঘটনা জানাবেন। বিস্তারিত ঘটনা মানে 1-2 মিনিটের মধ্যে আপনাকে ফোন শেষ করাই ভালো। সেক্ষেত্রে আপনি ঘটনাস্থল কি ঘটেছে, কারা ঘটিয়েছে, এবং ওই ঘটনাস্থলে যদি আপনি থাকেন তাহলে আপনার নাম্বার তো তারা পেয়েই গেল, আপনাকেও সহযোগিতা করতে হবে। একটা বড় বিষয় হচ্ছে যে যে কোনো ফোন নাম্বার থেকে বিনামূল্যে 999 এখানে কল করতে পারবেন এবং জরুরি যে কোনো পরিস্থিতির কথা জানাতে পারবেন। তাহলে আশা করা যায় অল্প কিছুক্ষণের মধ্যেই পুলিশের একটা ভালো সহযোগিতা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।